হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমি প্রফেসর ডক্টর দেবাশিস দাস এনাম মেডিকেল কলেজে সার্জারি বিভাগে কর্মরত। তো লাইভ ক্লাসে আসতে কিছুটা দেরি হয়ে গেল কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য। আহ, আশা করি তোমরা এখন আমাকে শুনতে পাচ্ছ। তো আমি আজকে গলব্লাডার ডিজিজ নিয়ে কিছু কথা বলতে চাই। কমনলি পরীক্ষায় আমরা যে সমস্ত প্রশ্নগুলো গলব্লাডার থেকে জিজ্ঞাসা করে থাকি, সেখানে অস্পি রিলেটেড কিছু কথা, ভাইবা রিলেটেড কিছু কথা, লং কেস, এখান থেকে অনেক প্রশ্নগুলো চলে আসে। আমি সর্বপ্রথমে যেটা বলতে চাই যে গল স্টোন, গলব্লাডারের কমন ডিজিজ হচ্ছে গল স্টোন ডিজিজ, কলিলিথিয়াসিস। অস্পিতে অনেক সময় গল স্টোনের ছবি দিয়ে দেওয়া হয়। হোয়াট টাইপ অফ গল স্টোন দেয়ার আর? There are three types of gallstone. Commonly, we find it. Number one, cholesterol stone. Number two, mixed stone. And number three, pigment stone. In our subcontinent, mixed stone is most common stone. But in outer country, ইউরোপিয়ান কান্ট্রিতে দেখা যায় যে 80% হচ্ছে কোলেস্টেরল স্টোন। কিন্তু আমাদের সাবকন্টিনেন্টে আমরা যেটা লক্ষ্য করে থাকি যে 80% মিক্সড স্টোন। তো স্টোন গুলা দেখে চেনার উপায় কি? স্টোন গুলা দেখে চিনতে গেলে আমাদের অস্পিতে যদি ছবি থাকে, তাহলে পরে আমরা কি করে আইডেন্টিফাই করতে পারবো যে আহ, এটা কি ধরনের স্টোন বা এটা কোথাকার স্টোন। আমরা প্রথমে কোলেস্টেরল স্টোনের কথা বলি। কোলেস্টেরল স্টোন অ্যাকচুয়ালি ক্রাইটেরিয়াটা কি? Usually, cholesterol stone is a solitary stone, single stone. More than 90% কেসে দেখা যায় কোলেস্টেরল স্টোন গুলো একটা স্টোন থাকে, only one stone, solitary stone বলে থাকি আমরা। এবং এটা রাউন্ডেড শেপ, গোলাকৃতি থাকে। কালারের একটা বিশেষ বৈশিষ্ট্য থাকে, এটা ইয়েলোইশ কালার থাকে। অনেক সময় দেখা যায় এই গল স্টোনের সাথে ইউরিনারি ব্লাডারের স্টোনের সাথে কিছুটা সিমিলারিটি চলে আসতে পারে। দেখে মনে হতে পারে যে অনেক যদি বড় কোলেস্ট্রল স্টোন থাকে, তখন এটা কি ইউরিনারি ব্লাডার স্টোন কিনা সেখানে একটু কনফিউশন হতে পারে। ইউরিনারি ব্লাডার স্টোন ইউজুয়ালি solitary stone, but it is chalky white, whitish white in color. But gallbladder stone, cholesterol stone, usually yellowish in color. তাহলে আমরা কতগুলো পয়েন্ট দিয়ে কোলেস্টেরল স্টোনকে আমরা আইডেন্টিফাই করতে পারবো। ইউজুয়ালি সলিটরি স্টোন, রাউন্ডেড শেপ, এন্ড দিস ইজ ইয়েলোইশ কালার। ইন কেস অফ মিক্সড স্টোন, ইন কেস অফ মিক্সড স্টোন আমি তিনটা কথা বলে থাকি যে মিক্সড স্টোন গুলো আমরা কিভাবে চিনে থাকি। 3M বলে থাকি। কি কি বলি? যে মাল্টিপল স্টোন, ইউজুয়ালি মাল্টিপল, মাল্টিফ্যাসেটেড, অনেকগুলো ফ্যাসেট থাকে, যেমন পঞ্চভুজ, ষষ্ঠভুজ, যেমন অনেকগুলো ফ্যাসেট থাকে। এই স্টোন গুলো দেখা যায় ফ্যাসেট থাকে অনেকগুলা, 4টা 5টা 6টা 7টা এরকম ফ্যাসেট থাকে। মাল্টিপল, 1 ফর মাল্টিপল, 2 ফর মিক্সড স্টোন 2M, এবং 3M এ বলি যে মাল্টিফ্যাসেটেড। এজন্য মিক্সড স্টোনকে সাধারণত আমরা চিনতে পারি যে মাল্টিপল স্টোন থাকবে, এটা মাল্টিফ্যাসেটেড থাকবে। আর পিগমেন্ট স্টোন গুলো সাধারণত আমাদের কি থাকে যে কোলেস্টেরল স্টোন থেকে আমরা আলাদা করতে পারবো, ওটা কালার থাকবে ইয়েলোইশ কালার। মিক্সড স্টোন ভেরিয়েবল কালার থাকে, ইয়েলোইশ কালার থেকে কিছুটা ডার্ক কালার থাকে। বাট পিগমেন্ট স্টোন, দিস ইজ রিয়েলি পিগমেন্ট, এটা পিগমেন্টেড ব্ল্যাকিশ কালার থাকে। কখনো আমরা দুই ভাগে ভাগ করতে পারি পিগমেন্ট স্টোনকে, ব্ল্যাক পিগমেন্ট এন্ড ব্রাউন পিগমেন্ট। তো আন্ডার গ্রাজুয়েটে আমাদের এত কিছু ডিফারেন্সিয়েট না করলো, সাধারণত আমরা এরকম করে বলে থাকি যে ব্ল্যাক পিগমেন্ট, ব্ল্যাকিশ কালার। এখন যদি আমরা
সামারাইজ করি যে গলস্টোনকে আমরা কিভাবে চিনবো, তাহলে নাম্বার 1 বললাম কোলেস্ট্রল স্টোন, সলিটরি স্টোন, এটা রাউন্ডেড শেপ অ্যান্ড দিস ইজ ইয়েলোইশ কালার। মিক্সড স্টোন যেগুলো সেগুলো আমি আবারও বলি যে মাল্টিফ্যাসেটেড, মাল্টিপল। আর পিগমেন্ট স্টোন পিগমেন্টেড, ব্ল্যাক পিগমেন্টেড বা ব্রাউন পিগমেন্টেড থাকে। ছোট্ট করে একটু কথা বলে রাখা যে পিগমেন্ট স্টোন সাধারণত থাকে যদি হেমোলাইটিক ডিজিজ থাকে পেশেন্টের, হেমোলাইটিক ডিজিজ দ্যাট ইজ থ্যালাসেমিয়া, সিকেল সেল ডিজিজ, এই সমস্ত ডিজিজ যাদের থাকে তাদের পিগমেন্ট স্টোনটা কম্পারেটিভলি বেশি হয়। তাহলে এইভাবে আমরা গল স্টোন গুলো আমরা চিনতে পারি, ডিফারেন্সিয়েট করতে পারি। এখন নেক্সট কোশ্চেন আমরা জিজ্ঞাসা করে থাকি যে গল ব্লাডার যদি স্টোন থাকে, পলিলিথিয়াসিস থাকে, তাহলে কি কি অসুবিধা হতে পারে বা হোয়াট আর দ্য কমপ্লিকেশন অফ পলিলিথিয়াসিস। আমরা দুই ভাগে কমপ্লিকেশনটাকে ভাগ করে থাকি, বলে থাকি যে উইদিন দি গল ব্লাডার, আউটসাইড অফ দ্য গল ব্লাডার। স্টোন যদি গল ব্লাডারের মধ্যে থাকে তাহলে সেখানে কি কি কমপ্লিকেশন হয়। স্টোন যদি গল ব্লাডার থেকে বের হয়ে যায়, সিস্টিক ডাক্ট দিয়ে যদি বাইল ডাক্টে চলে যায়, তাহলে কি কি কমপ্লিকেশন হতে পারে। আমি বলতে পছন্দ করি যে উইদিন দ্য গল ব্লাডার আমরা দুই ভাগে ভাগ করে থাকি সাধারণত। আমি বলে থাকি যে অ্যাকুইট কলিসিস্টাইটিস অ্যান্ড দেয়ার সিকুয়েলি, ক্রনিক কলিসিস্টাইটিস অ্যান্ড দেয়ার সিকুয়েলি। এইভাবে যদি ভাগ করি তাহলে পরে আমাদের মনে রাখতে সুবিধা হয়। অ্যাকুইট কলিসিস্টাইটিস থেকে কি হতে পারে। অ্যাকুইট কলিসিস্টাইটিস যখন আমরা প্রপারলি ট্রিটমেন্ট করতে পারি না বা মেল ট্রিটেড থাকে, তখন এর পরবর্তী ধাপ চলে যায় ইমপাইমা গল ব্লাডার। অ্যাকুইট কলিসিস্টাইটিস যদি প্রপারলি ট্রিটমেন্ট না করা হয় তাহলে পরে সেখানে আমরা পরবর্তীতে যে কমপ্লিকেশন যেটা হয় ইমপাইমা গল ব্লাডার। ইমপাইমা মিন্স পাস উইদিন দ্য গল ব্লাডার। এই ইমপাইমাটাকে যদি আমরা প্রপারলি ট্রিটমেন্ট করতে না পারি, নেক্সট স্টেজে চলে যায় যে গ্যাংগ্রিন অফ দ্য গল ব্লাডার। যদি ইমপাইমাকে প্রপারলি ট্রিটমেন্ট করা না যায় বা মেল ট্রিটমেন্ট হয়, তাহলে ইমপাইমা থেকে কি হয়, গ্যাংগ্রিন অফ দ্য গল ব্লাডার। আরো যদি খারাপ পর্যায়ে যায় তখন গ্যাংগ্রিন থেকে কি হয়, পারফোরেশন অফ দ্য গল ব্লাডার। তাহলে যদি আমরা বলি যে অ্যাকুইট কলিসিস্টাইটিস এর কমপ্লিকেশন কি, আমরা প্রথমে বলবো যে ইমপাইমা গল ব্লাডার, then gangrene of the gallbladder, then perforation of the gallbladder, though this is very rare nowadays. Chronic cholecystitis, chronic cholecystitis এর কমপ্লিকেশন কি কি হতে পারে। আমাদের খুব কমন কমপ্লিকেশন যেটা হয় ক্রনিক কোলিলিথিয়াসিস, যদি গলস্টোন সিস্টিক ডাক্টে যদি কোনো কারণে আটকে যায়, তাহলে কমন যে কমপ্লিকেশন যেটা হয় সেটা হচ্ছে মিউকোসিল অফ দ্য গলব্লাডার। মাথায় রাখতে হবে মিউকোসিল অফ দ্য গলব্লাডার বেশ পাওয়া যায়, অনেক অনেক পেশেন্ট আমাদের কাছে মিউকোসিল নিয়ে আসে। আরেকটা কমপ্লিকেশন হচ্ছে যদি দীর্ঘদিন স্টোন গলব্লাডারের মধ্যে থাকে, তাহলে গলব্লাডার লাইনিং এপিথেলিয়ামে একটা মেটাপ্লাস্টিক চেঞ্জ হয়, মেটাপ্লাস্টিক চেঞ্জ হয়ে সেখানে ম্যালিগনেন্সি ডেভেলপ করে, ইট ইজ স্কোয়ামাস সেল কার্সিনোমা। সো আমরা যদি আবারও বলি যে কমপ্লিকেশন অফ দ্য গলব্লাডার, উইদিন দ্য গলব্লাডার কি হতে পারে, ইন অ্যাকুইট কেস ইমপাইমা গলব্লাডার, দেন গ্যাংগ্রিন অফ দ্য গলব্লাডার, দেন পারফোরেশন অফ দ্য গলব্লাডার। ক্রনিক কলিসিস্টাইটিস থেকে কি হতে পারে, কোলিলিথিয়াসিস এর যদি কমপ্লিকেশন সেটা হচ্ছে মিউকোসিল অফ দ্য গলব্লাডার, ক্রনিক কলিসিস্টাইটিস, মিউকোসিল অফ দ্য গলব্লাডার এন্ড ম্যালিগনেন্সি। এখন স্টোন যদি কোনো কারণে সিস্টিক ডাক দিয়ে পাস করে যায়, তাহলে আউটসাইড অফ দ্য গলব্লাডার চলে গেল। স্টোনটা কোথায় যাবে, স্টোন থাকবে উইদিন দ্য সিবিডি, কমন বাইল ডাক্ট। কমন বাইল ডাক্টে যে কি কমপ্লিকেশন হতে পারে, কমন কমপ্লিকেশন যেটা হতে পারে সেটা হচ্ছে যে অবস্ট্রাকটিভ জন্ডিস, দ্যাট ইজ কলিডোকোলিথিয়াসিস। ইফ স্টোন উইদিন দ্য গলব্লাডার, আমরা টার্মটা বলে থাকি কলিডোকোলিথিয়াসিস। স্টোন যদি অ্যাম্পুল অফ দ্য ভ্যাটারে যে অবস্ট্রাকশন করে, আটকে যায়, তাহলে পরে সেখানে জন্ডিস ডেভেলপ করতে পারে, অবস্ট্রাকটিভ জন্ডিস। এন্ড অ্যানাদার ওয়ান ইম্পর্টেন্ট কমপ্লিকেশন, অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিস। যদি অ্যাম্পুলা অফ দ্য ভ্যাটারে
স্টোন যদি যে সেটেল ডাউন করে অবস্ট্রাকশন হয় তাহলে পরে প্যানক্রিয়াটাইটিস হতে পারে। কমন কমপ্লিকেশন, একটা রিমোট কমপ্লিকেশন আছে গল স্টোন আইলিয়াস। এটা আমরা বলতে চাই না, বইপত্রে হয়তো লেখা আছে, আমাদের লাইফে আমরা কখনো দেখি না, খুব রিমোট কমপ্লিকেশন। সেটা হচ্ছে যদি গল ব্লাডার থেকে একটা ডিওডেনামের সাথে একটা ফিস্টুলা তৈরি করে, করে সেই স্টোন গুলো যদি ডিওডেনামে চলে যায়, সেখান থেকে যে জেজুনাম দিয়ে টার্মিনাল আইলিয়ামে যে যদি কোনো অবস্ট্রাকশন হয়, তখন তো এটাকে আমরা বলে থাকি গল স্টোন আইলিয়াস। এটা কমপ্লিকেটেড জিনিস, আমরা অ্যাকচুয়ালি এটা নিয়ে কথা বলতে খুব একটা আগ্রহী না, এটা পরীক্ষাতে না বলাই ভালো। তাহলে কমপ্লিকেশন আমরা বলতে চাইলাম, নাম্বার ওয়ান, দ্যাট ইজ উইদিন দ্য gallbladder, acute cholecystitis and their sequelae, that is empyema gallbladder, gangrene of the gallbladder and perforation. ডিলেড কমপ্লিকেশন, ক্রনিক কমপ্লিকেশনের মধ্যে মিউকোসিল অফ দ্য গলব্লাডার, ম্যালিগনেন্সি, আউটসাইড অফ দ্য গলব্লাডার অবস্ট্রাকটিভ জন্ডিস অ্যান্ড অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিস। এখন আমাদের স্পেসিমেন আরো থাকে অস্পিতে, বিশেষ করে দেখা যায় যে ইম্পাইমা গলব্লাডার বা মিউকোসিল অফ দ্য গলব্লাডার এর কিছু পিকচার দেওয়া হয়। দুইটাই, মিউকোসিলও দেওয়া হয়, ইম্পাইমা দেওয়া হয়। আমরা আলোচনার মধ্যে অলরেডি চলে আসছে যে মিউকোসিল এবং ইম্পাইমা, এই কি করে আমরা এই দুইটা স্পেসিমেন যদি ছবিতে থাকে, এখন তো ছবি দেওয়া হয় স্পেসিমেন দেওয়া হয় না, এই দুইটা পিকচার যদি থাকে আমরা হাউ ক্যান উই ডিফারেন্সিয়েট। তার আগে একটু কথা বলতে হবে, রিটেনে যে অনেক সময় কোশ্চেন থাকে বা ভাইভাতে আমরা জিজ্ঞেস করে থাকি যে প্যাথোজেনেসিস অফ মিউকোসিল অ্যান্ড ইম্পাইমা গলব্লাডার, এটা একটা ইম্পর্ট্যান্ট বিষয়, আলোচনার বিষয়। পরীক্ষাতে আমরা জিজ্ঞেস করে থাকি যে মিউকোসিল অফ দ্য গলব্লাডার কিভাবে ফর্মেশন হয়, প্যাথোফিজিওলজি কি। তোমরা জানো, সবাই জানো যে যখন ক্রনিক কলিসিস্টাইটিস থাকে, দীর্ঘদিন যাবত স্টোন যদি গলব্লাডারের মধ্যে থাকে, সামহাউ সিস্টিক ডাক্টে যদি কোনো অবস্ট্রাকশন হয়, সিস্টিক ডাক্টে যদি কোনো অবস্ট্রাকশন হয়, মোস্ট কমন কজ অফ অবস্ট্রাকশন ইন সিস্টিক ডাক্ট দ্যাট ইজ স্টোন। স্টোন ছাড়াও সিস্টিক ডাক্ট হয়তো অবস্ট্রাকশন হতে পারে আউটসাইড, যেমন যদি কোনো পোর্টা হেপাটিসে কোনো লিম্ফ নোড থাকে, সে লিম্ফ নোড সিস্টিক ডাক্ট অবস্ট্রাকশন করতে পারে। যদি গলব্লাডার নেকে কোনো ম্যালিগনেন্সি থাকে, সে ম্যালিগনেন্সিটা সিস্টিক ডাক্টকে কম্প্রেস করতে পারে। সামহাউ সিস্টিক ডাক্ট যদি কম্প্রেসড হয়, তাহলে পরে আমাদের মিউকোসিল হওয়ার সম্ভাবনা থাকে। তো মিউকোসিলের প্যাথোজেনেসিস বলতে গেলে প্রথমে আমাদেরকে মেনশন করতে হবে যে সামহাউ অবস্ট্রাকশন দা সিস্টিক ডাক্ট। সিস্টিক ডাক্ট অবস্ট্রাকশনের কারণগুলো কি কি, এটাও পরীক্ষায় আমরা জিজ্ঞেস করে থাকি। মোস্ট কমন কজ হচ্ছে স্টোন উইদিন দ্য গলব্লাডার। নেক্সট ওয়ান, malignancy in the neck of the gallbladder or enlarged lymph node in the porta hepatis that compress the cystic duct from outside. Anyway, when cystic duct is obstructed, then bile accumulate within the gallbladder. This bile cannot pass through cystic duct to common bile duct, cannot pass. আমরা জানি যে বাইলের কালার কি, বাইলের যে কালার থাকবে, পিত্তর যে রস, যে ইয়েলোইশ গ্রিন কালার থাকবে, এটাকে আমরা গলব্লাডার যখন মিউকোসিল মিউকোসিল যখন দেখি, তখন এটা দেখতে কেমন দেখা যায়, গলব্লাডারটা ট্রান্সপারেন্ট, তাই না? এখানে কিন্তু কোনো বাইলের কোনো কালার থাকে না, এটা দেখা যায় খুব একদম ট্রান্সপারেন্ট, বড় একটা থলি, তার মধ্যে মনে হয় ওয়াটার আছে, ওয়াটারি কালার। কারণ কি, কেন এটা হচ্ছে, এই ট্রান্সপারেন্সি হওয়ার কারণটা কি? আমরা জানি গলব্লাডারের মধ্যে বাইল থাকবে, বাইলের কালার থাকবে ইয়েলোইশ গ্রিনিশ কালার থাকবে, বাট when bile accumulate within the gallbladder, the lymphatics of the gallbladder absorb the bile. যখন বাইলটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে,
তখন বাইলের কিন্তু আর ওই গ্রিনিশ কালারটা থাকছে না, কিন্তু যে লিকুইড পোর্শন যেটা সেটা তো থেকে যাচ্ছে। পাশাপাশি কি হচ্ছে, এখানে যে গলব্লাডার যে লাইনিং এপিথেলিয়াম সেখান থেকে কন্টিনিউয়াস মিউকাস সিক্রেশন হচ্ছে। আমরা জানি মিউকাসের কালারটা কি, ওয়াটারি কালার। সো যখন গলব্লাডারের মধ্যে মিউকাস সিক্রেশন হচ্ছে, গ্রাজুয়ালি গলব্লাডার কি হচ্ছে, ইনক্রিজ দ্য সাইজ, ডিস্টেন্ডেড, গলব্লাডার ধীরে 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 বড় হচ্ছে। দিস ক্রনিক প্রসেস, নট অ্যাকুইট প্রসেস। দীর্ঘদিন ধরে এরকম হতে 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 বাইলগুলো সব অ্যাবজর্ব হয়ে যাবে এবং কন্টিনিউয়াস মিউকাস সিক্রেশন হবে, হয়ে দেখা যাবে যে গলব্লাডার সাইজ 2 গুণ 3 গুণ 4 গুণ বড় হয়ে গেছে। তখন গলব্লাডারটা যদি আমরা দেখি, কেমন দেখব, গলব্লাডারের ওয়ালটা হয়ে যাবে থিন, ট্রান্সপারেন্ট। এই কথাগুলো মেনশন করতে হবে। তাহলে মিউকোসিলটা আমরা দেখে কিভাবে চিনব? মিউকোসিলের প্যাথোজেনেসিস কিন্তু অলরেডি আই হ্যাভ ডিসকাসড। কিভাবে কি বললাম, যে সামহাউ অবস্ট্রাকশন the cystic duct, main cause stone within the gallbladder that obstruct the cystic duct, malignancy in the neck of the gallbladder, or compress the outer lymph node, potahypatous lymph node, to compress the cystic duct. Then bile accumulate within the gallbladder that cannot pass through the cystic duct to common bile duct. The lymphatic of the gallbladder absorb the bile from the gallbladder bile. বিলিরুবিন যেটা থাকবে, বিলিরুবিনটাকে সে অ্যাবজর্ব করে নিচ্ছে। এবং এখান থেকে কি হচ্ছে, যে কন্টিনিউয়াস সিক্রেশন অফ mucus from lining epithelium of the gallbladder that accumulate within the gallbladder gradually increase in size of the gallbladder. এখন যদি আমি গলব্লাডারটাকে স্পেসিমেনটাকে দেখি, তাহলে আমি দেখব যে গলব্লাডারটা অনেক বড় হয়ে গেছে, ডিস্টেন্ডেড, এনলার্জ ইন সাইজ, enlarged gallbladder, distended gallbladder, thin and transparent. থিন অ্যান্ড ট্রান্সপারেন্ট, এই কথা মনে রাখতে হবে। যদি আমরা থিন ট্রান্সপারেন্ট এই কথাটা বলতে না পারি, তাহলে কিন্তু মিউকোসিল বলা আমাদের জন্য খুব কষ্টকর হয়ে যাবে। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো, স্টুডেন্ট যারা আছো। যদি কোনো বুঝতে কোনো অসুবিধা হয়, কমেন্ট বক্সে তোমাদের কমেন্টটা লিখতে পারো। এনিওয়ে, এখন যদি আসি ইম্পাইমা গলব্লাডার। ইম্পাইমাতে আমাদের প্যাথোজেনেসিসটা কি ভালো করে জানতে হবে। ইম্পাইমা হচ্ছে কমপ্লিকেশন অফ অ্যাকুইট কোলিসিস্টাইটিস। আমি আগে বলেছি ইম্পাইমা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কমপ্লিকেশন অফ অ্যাকুইট কোলিসিস্টাইটিস। সো whenever there is acute cholecystitis, pathogenesis mucociliar মতোই, but this is acute case. Somehow a stone impacted in the neck of the gallbladder. যখন neck of the gallbladder এ স্টোনটা ইম্প্যাকশন হয়ে গেল, তখন bile cannot pass through cystic duct to common bile duct, but there is some infection, bacterial infection. এই ইনফেকশন যখন এখানকার বাইলটাকে ইনফেকশন করে দিচ্ছে এবং এই ইনফেক্টেড বাইলটা গলব্লাডার থেকে বের হয়ে যেতে পারছে না, তখন কিন্তু তার মধ্যে গলব্লাডারের মধ্যে বাইলটা পাসে কনভার্ট হয়ে যাচ্ছে, পাস ফর্মেশন হয়ে যাচ্ছে। যখন এই পাসটা ফর্মেশন হচ্ছে উইদিন দ্য গলব্লাডার, তখন আমরা বলছি ইম্পাইমা গলব্লাডার। পাস ফর্মেশন হওয়ার আগ পর্যন্ত আমরা তাকে অ্যাকুইট কোলিসিস্টাইটিস হিসেবে ট্রিট করে থাকি। But whenever there is pus formation within the gallbladder, then we called it impyema gallbladder. তাহলে impyema gallbladder এর প্যাথোজেনেসিসের মধ্যে এক নম্বরে আমরা আসলাম যে this is sequelae of acute cholecystitis. The acute cholecystitis, but the stone impacted in the neck of the gallbladder, bacterial infection within the bile, and pus is formed in the gallbladder. Number 1, pathogenesis. Number 2, ধরে নাও একটা পেশেন্টের মিউকোসিল আছে,
অনেক দিন ধরে মিউকোসিল আছে, ডিস্টেন্ডেড গলব্লাডার। গলব্লাডারের সাথে আমরা জানি যে ট্রান্সভার্স কোলন, ট্রান্সভার্স কোলনের সাথে গলব্লাডারটা কিন্তু ফান্ডাস যেটা, সেটা ট্রান্সভার্স কোলনের সাথে অ্যানকর করে থাকে, লেগে থাকে। আবার বডিতে কোনো ইনফেকশন আছে, একটা পেশেন্টের মিউকোসিল অফ দ্য গলব্লাডার আছে, তা সামহাউ ডেন্টাল ক্যারিস অর দেয়ার ইজ সাম ইনফেক্টিভ ফোকাস, ইনফেক্টিভ ফোকাস ইন দ্য বডি। সেখান থেকে যদি ব্যাকটেরিয়াগুলো ব্লাডে সার্কুলার হয়ে যায়, টোটাল ব্লাডের মধ্যে সার্কুলেট হতে থাকে, এবং কোনোভাবে সিস্টিক আর্টারি দিয়ে যদি গলব্লাডারে এসে ব্যাকটেরিয়াগুলো অ্যাটাক করে উইদিন দ্য মিউকোসিল, দেন দেয়ার ইজ অলসো চান্স অফ ইনফেকশন উইদিন দ্য গলব্লাডার। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মিউকোসিল থেকে ইমপাইমা তৈরি হতে পারে। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। আমি আবার একটু রিপিট করি যে কোনো পেশেন্টের মিউকোসিল আছে, এই পেশেন্টের সামহাউ ডেন্টাল বা বডিতে যে কোনো কারণে একটা ইনফেক্টিভ সোর্স আছে, সেই ইনফেক্টিভ সোর্স থেকে যদি ব্যাকটেরিয়াগুলো ব্লাডে সার্কুলেট করে এবং কোনোভাবে সার্কুলেট করতে করতে সিস্টিক ডাক্ট থেকে এসে গলব্লাডারে এসে ব্যাকটেরিয়াগুলো অ্যানকর করে, তাহলে এখানে যে মিউকোসিল, যে মিউকাস থাকে, সেটাকে সেখানে ইনফেকশন হয়ে পাস ফর্মেশন করতে পারে। দিস ইজ নাম্বার 2 প্যাথোলজি ফর ইমপাইমা গলব্লাডার। আরেকটা হচ্ছে যে এটাও একটু রেয়ার, যে মিউকোসিল আছে, মিউকোসিলটা যখন ট্রান্সভার্স কোলনের সাথে অ্যাডহিয়ারেন্ট থাকে, ট্রান্সভার্স কোলনের মধ্যে কিন্তু আমাদের অনেক, আমরা জানি গাটে অনেক ব্যাকটেরিয়া থাকে, আমাদের গাটে লট অফ ব্যাকটেরিয়া দেয়ার, অনেক অনেক ব্যাকটেরিয়া এখানে থাকে। সো এই ব্যাকটেরিয়াগুলো যদি কোনো কারণে ট্রান্সলোকেশন হয়, ট্রান্সলোকেশন মিন্স যদি কোলন থেকে ব্যাকটেরিয়া কোলনের ওয়ালটাকে পায়ার্স করে গলব্লাডারের মধ্যে যায় প্যাথোলজিক্যাল কন্ডিশনে, প্যাথোলজিক্যাল কন্ডিশনে যদি যায়, তাহলে পরে সেই এই মিউকোসিল থেকে ইমপাইমা হতে পারে। তাহলে ইমপাইমার প্যাথোফিজিওলজি যদি আমরা জিজ্ঞেস করে থাকি, তাহলে আমরা বলবো যে 3 ভাবে ইমপাইমা হতে পারে। প্রথমে বলে থাকলাম যে, বলেছি যে দিস ইজ দ্য ওয়ান অফ দ্য কমপ্লিকেশন অফ অ্যাকুইট কোলিসিস্টাইটিস, অ্যাকুইট কোলিসিস্টাইটিস থেকে বাইলটা ইনফেক্টেড হয়ে ইমপাইমা হতে পারে। নাম্বার 2 বলেছি যে একটা পেশেন্টের মিউকোসিল অফ দ্য গলব্লাডার আছে, এই গলব্লাডারটা মিউকোসিল যদি কোনো কারণে বডির অন্য ইনফেক্টিভ সোর্স থেকে ব্যাকটেরিয়া অ্যানকর করে মিউকাসকে ইনফেকশন করে ইমপাইমা করতে পারে। আরেকটা হচ্ছে যে ট্রান্সভার্স কোলন থেকে যদি কোনো ব্যাকটেরিয়া ট্রান্সলোকেশন করে গলব্লাডারের মিউকোসিলকে ইনফেক্ট করে, তাহলে পরে সেখানে ইমপাইমা হতে পারে। এখন এই ইমপাইমা, তাহলে আমরা যদি হসপিটালে কোনো ছবি দেওয়া থাকে, পিকচার থাকে, তাহলে আমরা কি করে চিনতে পারবো? ডেফিনেটলি ডিস্টেন্ডেড একটা গলব্লাডার থাকবে, নর্মাল গলব্লাডার থেকে এটা অনেক বড় থাকবে, নর্মাল গলব্লাডার থেকে সাইজটা বেশ বড় থাকবে, বাট মে নট বি লাইক দ্যাট মিউকোসিল, মিউকোসিলের মতো এত বড় নাও হতে পারে, বাট ইট ইজ কোয়াইট বিগার দ্যান নর্মাল গলব্লাডার। এর ওয়ালটা কেমন থাকবে? ওয়ালটা থাকবে থিক, মিউকোসিলের ওয়ালটা ছিল থিন। বি কেয়ারফুল, এটা কিন্তু খুব ভালো করে মনে রাখার চেষ্টা করো, কারণ পরীক্ষাতে আমরা এটা জিজ্ঞাসা করব যে মিউকোসিলের ওয়ালটা থাকবে থিন অ্যান্ড ট্রান্সপারেন্ট, ইমপাইমার ওয়ালটা থাকবে থিক, নট ট্রান্সপারেন্ট। ভেরি ইম্পর্টেন্ট কথা, ট্রান্সপারেন্ট থাকার কারণে গলব্লাডারের মধ্যে যে মিউকাস থাকে সেটাকে আমরা দেখতে পাই, বাট ইমপাইমার ক্ষেত্রে ওয়ালটা থিক থাকার কারণে উই ক্যান নট see the content within the gallbladder. Very very important কথা, যে ইমপাইমা অফ দ্য গলব্লাডার এর ওয়ালটা থাকবে থিক এবং নন ট্রান্সপারেন্ট, so that we cannot see what is within the gallbladder. But in case of mucocele, wall is thin, transparent, and we can see the content within the gallbladder. That content is mucus, that is transparent, that is watery color. এছাড়া কি পাওয়া যেতে পারে? ইমপাইম অফ দ্য গলব্লাডার, এখানে এনগর্সড ব্লাড ভেসেলস গুলো দেখা যেতে পারে, মিউকোসিলও দেখা যেতে পারে। মিউকোসিলও যেহেতু এটা ক্রনিক ডিজিজ, লম্বা সময় থাকে, সেখানে এনগর্সড ব্লাড ভেসেলস থাকতে পারে। ইমপাইমাতেও গলব্লাডার ওয়ালে এনগর্সড ব্লাড ভেসেলস থাকতে পারে। আরেকটা হচ্ছে আমরা বলেছি
অ্যাকুইট কলিসিস্টাইটিসের কমপ্লিকেশনের সময় ইমপাইমার পরের স্টেজ হচ্ছে গ্যাংগ্রিন। অনেক সময় দেখা যায় যে এই ছবির মধ্যে গলব্লাডার গায়ের মধ্যে বিভিন্ন জায়গাতে, গলব্লাডার ওয়ালে বিভিন্ন জায়গাতে কালো কালো বা খয়েরি খয়েরি রঙের ব্ল্যাক স্পট দেখা যায়। এই ব্ল্যাক স্পট গুলো ইন্ডিকেট ফোকাল গ্যাংগ্রিন। ফোকাল গ্যাংগ্রিন যেটা কিনা মিউকোসিলে থাকবে না, মিউকোসিলে এটা থাকার কোনো সুযোগ নেই। তাহলে আমরা যদি আরো এখন ডিফারেন্সিয়েট করি মিউকোসিল এবং ইমপাইমা, তাহলে আমরা কিভাবে কি বলবো? প্রথম কথা বললাম যে মিউকোসিলটা কোয়াইটলি ডিস্টেন্ডেড, much bigger than normal gallbladder. Empyema gallbladder also bigger, but not like to mucocele. Mucocele of the gallbladder wallটা থাকবে thin, transparent. Empyema gallbladder wallটা থাকবে thick, non-transparent. Mucocele যে content থাকবে mucus watery color, we can see watery color content within the gallbladder. এটা দেখেই আমরা চিনে থাকি। বাট ইমপাইমার ক্ষেত্রে আমরা গলব্লাডারের মধ্যে কন্টেন্ট কি আছে উই ক্যান নট সি। এনগসড ব্লাড ভেসেলস থাকতে পারে ওয়াল অফ দা গলব্লাডার, এনগসড ব্লাড ভেসেলস বোথ ইন বোথ মিউকোসিল এন্ড ইমপাইমা, বাট দেয়ার আর মেবি সাম ব্ল্যাক স্পট, মাল্টিপল ব্ল্যাক স্পট উইদিন দা গলব্লাডার ওয়াল দ্যাট ইন্ডিকেট গ্যাংগ্রিন। এটা থাকবে ইমপাইমা অফ দা গলব্লাডারে, কিন্তু মিউকোসিলে এটা থাকবে না। অস্পির জন্য এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অস্পিতে গলস্টোন হয়, গলস্টোন অথবা ইমপাইমা গলব্লাডার অথবা মিউকোসিল গলব্লাডার, তিনটা থেকে কিন্তু বেশিরভাগ কোশ্চেন গুলো অস্পিতে দেওয়া হয় স্পেসিমেন হিসেবে। এই তিনটা থেকে কিন্তু কোশ্চেন গুলো চলে আসে। ওয়েল, আমরা ভাইবাতে জিজ্ঞেস করে থাকি যে সে একটা পেশেন্টের ইমপাইমা গলব্লাডার আছে, আরেকটা পেশেন্টের মিউকোসিল অফ দ্য গলব্লাডার আছে। ক্লিনিক্যালি তুমি কি হিস্ট্রি নিয়ে বা কি এক্সামিনেশন করে ডিফারেন্সিয়েট করতে পারবা যে দুইটা পেশেন্টের কিভাবে ডিফারেন্সিয়েট করা যায়? স্পেশালি আমরা যখন লং কেস নিয়ে থাকি, লং কেসে যখন কোলিলিথিয়াসিসের পেশেন্ট থাকে, তখন এই কোশ্চেনগুলো চলে আসে যে পেশেন্টটা আমরা বললাম কোলিলিথিয়াসিস আছে, ঠিক আছে, দীর্ঘদিন ধরে কোলিলিথিয়াসিস আছে, কমপ্লিকেশন কি হতে পারে? তোমরা বললে যে মিউকোসিল অফ দ্য গলব্লাডার হতে পারে অথবা ইমপাইমা গলব্লাডার হতে পারে, তখন চলেই আসবে, তোমাদের অ্যান্সারে চলে আসবে। তখন আমি বলবো যে ঠিক আছে, একটা পেশেন্টের ইমপাইমা গলব্লাডার মনে হচ্ছে, আর একটা পেশেন্টের মিউকোসিল অফ দ্য গলব্লাডার। তোমরা ক্লিনিক্যালি কি করে ডিফারেন্সিয়েট করবে? আসতে হবে হিস্ট্রি থেকে। হিস্ট্রি কি? যদি ইমপাইমা গলব্লাডার থেকে পেশেন্টের অ্যাকুইট হিস্ট্রি থাকবে, অ্যাকুইট, দ্যাট ইজ সাডেন সিভিয়ার পেইন ইন দ্য রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন, ঠিক কি না? সাডেন সিভিয়ার পেইন থাকবে, হঠাৎ করে পেইন হবে রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়নে। দ্যাট পেইন মে রেডিয়েট টু ব্যাক অর রাইট শোল্ডার, মেবি রেডিয়েশন থাকতে পারে, নাও পারে। আর কি থাকবে? ফিভার, ভেরি ইম্পর্টেন্ট। পেশেন্টের অ্যাসোসিয়েটেড ফিভার থাকবে। অন্যান্য উপসর্গ যেগুলো আছে তোমার নৌশিয়া, ভমিটিং, এগুলা থাকবে। বাট অ্যাকুইট যখন কলিসিস্টাইটিস থাকবে, ইমপাইমা যদি হয়ে যায়, তাহলে পেশেন্টের দুইটা কথা মনে রাখতে হবে, সাডেন সিভিয়ার পেইন, পেশেন্টের ফিভার। বাট wherever there is mucocele, এই পেশেন্ট কি তোমাকে এটা বলবে যে আমার কাছে হঠাৎ করে আমার রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়নে এখানে ব্যথা? বলবে না। পেশেন্টের ভেগ কমপ্লেইন থাকবে, লাইক ক্রনিক কলিসিস্টাইটিস যে সিমটম গুলো, যেমন পেশেন্টের অকেশনাল পেইন ইন দ্য রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন, ডিসকমফোর্ট, বেলচিং, সামটাইমস এগুলো পেইন, কলিকি পেইন রেডিয়েট টু ব্যাক থাকতে পারে। ইমপাইমাতে যে পেইনটা হয়, এটা কিন্তু তোমার নট ইউজুয়ালি কলিকি পেইন, কনস্ট্যান্ট পেইন। কলিকি পেইনটা হয় সাধারণত যখন কোলিলিথিয়াসিস ক্রনিক কেস থাকে, হঠাৎ যদি স্টোন কোনো কারণে আটকে যায়, কলিকি পেইন হয়। আবার ইনফেকশন যখন সরে যায়, গলব্লাডার স্টোনটা যখন লুজ হয়ে যায়, তখন আবার পেইনটা কমে যায়। বাট ইমপাইমাতে কিন্তু কনস্ট্যান্ট পেইন।
তাহলে এই হিস্ট্রি যদি আমরা নেই, এই হিস্ট্রি থেকে তাহলে আমরা দেখলাম যে মোটামুটি একটা ডিফারেন্সিয়েট করতে পারলাম যে পেশেন্টের কি ইমপাইমা অর মিউকোসিল। ক্লিনিক্যাল এক্সামিনেশন ভেরি ইম্পর্টেন্ট। আমরা যেহেতু বলেছি যে গলব্লাডারের সাইজটা বড় হয়ে যায়, তাহলে গলব্লাডার মে বি প্যালপাবল। ইন কেস অফ mucocil of the gallbladder is usually gallbladder palpable but non-tender. Palpable gallbladder, non-tender. In case of empyema, gallbladder may be palpable but tendered. There is Murphy's sign is positive. Whenever there is tendered palpable gallbladder, we will think this is empyema gallbladder until proved otherwise. Acute cholecystitis, empyema gallbladder. তাহলে আমরা কি বলতে চাইলাম যে মিউকোসিল যদি থাকে, পেশেন্টের ব্যথার পেইনের কোনো হিস্ট্রি থাকবে না, ফিভার থাকবে না। আমরা এক্সামিনেশন যদি করি রাইট হাইপোকন্ড্রিয়াক রিজনে আমরা একটা নন টেন্ডার প্যালপাবল লাম্প পাবো, যে লাম্পটা মুভস উইথ রেসপিরেশন। তাহলে ধরে নিতে পারবো দিস ইজ মিউকোসিল অফ দ্য গলব্লাডার। বাট if there is tenderness in the right hypochondriac region, যদি অনেক বেশি টেন্ডার থাকে তাহলে একটা লাম্প ইমপাইমা যদি থেকেও থাকে, লাম্প থাকে, অনেক সময় আমরা প্যালপেট করতে পারি না, বাট বেশিরভাগ ক্ষেত্রে পারা যায়। তা টেন্ডার প্যালপেবল লাম্প যদি থাকে দ্যাট মুভস উইথ রেসপিরেশন, তাহলে আমরা ধরে নিতে পারি দিস ইজ ইমপাইমা গলব্লাডার। সো এটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে যে একটা গলব্লাডারের মিউকোসিল এবং ইমপাইমা যদি থাকে, তাহলে আমরা দেখে কিভাবে চিনব, আমরা ক্লিনিক্যালি কিভাবে ডিফারেন্সিয়েট করব। আমরা ক্লিনিক্যালি ডিফারেন্সিয়েট করলাম, ধরে নিলাম দিস ইজ মিউকোসিল অর দিস ইজ ইমপাইমা গলব্লাডার। আমরা আমাদের ডায়াগনোসিসকে ফেভারে যদি আনতে চাই, তাহলে কি কি ইনভেস্টিগেশন করা দরকার? ক্লিনিক্যালি আমরা হিস্ট্রি কম বলেছি, এক্সামিনেশনে বলেছি জাস্ট টু দ্য পয়েন্ট যে এইটা কি পাওয়া যায়, পজিটিভ ফাইন্ডিংস যেটা শুধু সেটা বলেছি। এখন যদি আমরা আমাদের ডায়াগনোসিসের ফেভারে আসতে চাই, তাহলে কি ইনভেস্টিগেশন গুলো আমাদেরকে হেল্প করবে? গলস্টোন ডিজিজ বা গলব্লাডার বিলিয়ারি দেখার জন্য আমরা হর হামেশায় যেটা করে থাকি, বেশিরভাগ ক্ষেত্রে মানে নন ইনভেসিভ, একটু চিপ সহজভাবে ইনভেস্টিগেশন করে থাকি। কোনটা? আলট্রাসোনোগ্রাম। আলট্রাসোনোগ্রাম অফ হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়াটিক সিস্টেম অর হোল অ্যাবডোমেন, যেটা আমরা বলে থাকি। সাধারণত যদি হেপাটোবিলিয়ারি সিস্টেমের আলট্রাসোনো করে থাকি, তাহলেই পরে কিন্তু আমরা আমাদের ডায়াগনোসিসে চলে আসতে পারি। আলট্রাসোনো আমাকে কি বলবে? আলট্রাসোনো আমাকে গলব্লাডার এবং বিলিয়ারি ট্রি যেটা আছে এর ডিটেইলস সম্পর্কে আমাদের ভালো ইনফরমেশন দিবে। যদি স্টোন থাকে, তাহলে আলট্রাসোনোর ভাষাটা কি এটা আমরা জানতে চাই স্টুডেন্টের কাছ থেকে, যে গলব্লাডারের মধ্যে স্টোন আছে, কলিলিথিয়াসিস আছে, এটা আলট্রাসোনোতে আমরা কি দেখে বুঝতে পারি যে দেয়ার ইজ স্টোন? সনোলজিস্ট কিছু কথা মেনশন করবেন, গলব্লাডারের সাইজ কেমন, গলব্লাডারের ওয়াল থিকনেস কত, এবং এর ভেতরে কোনো স্টোন বা অন্য কিছু আছে কিনা, এইগুলো মেনশন করবে। গলব্লাডারের ওয়াল থিকনেস ভেরি ইম্পর্টেন্ট, আমাদের জানতে হবে ওয়াল থিকনেসটা ইম্পর্টেন্ট, কারণ আমরা পরে আসবো যে অ্যাকুইট ইনফেকশনে গলব্লাডার ওয়াল থিকনেস বেড়ে যায়। সো আমরা যদি নর্মাল থিকনেসটা না জানি, তাহলে পরে অ্যাবনর্মালটা বলতে পারবো না। গলব্লাডারের নর্মাল থিকনেস, ওয়াল থিকনেস 2 to 3 মিলিমিটার। মনে রাখতে হবে বাবা, এটা এটা সবসময় মনে রাখতে হবে যে গলব্লাডারের নর্মাল ওয়াল থিকনেস 2 to 3 মিলিমিটার। তাহলে সনোলজিস্ট বলবেন যে আমাদেরকে হেল্প করবেন যে গলব্লাডার আছে ডিস্টেন্ডেড ইন সাইজ, গলব্লাডারের মধ্যে ওয়াল থিকনেস আছে 2 to 3 মিলিমিটার,
এবং স্টোন যদি থাকে তাহলে একটা কথা মেনশন করবেন অবশ্যই, দ্যাট ইজ পোস্টেরিয়র অ্যাকোস্টিং শ্যাডো। এই পোস্টেরিয়র অ্যাকোস্টিং শ্যাডো না দেখা পর্যন্ত কিন্তু আমরা স্টোন এটা কনফার্ম বলতে পারি না। যখনই আমরা পোস্টেরিয়র অ্যাকোস্টিক শ্যাডো পাবো তখনই বলবো যে দেয়ার ইজ স্টোন ইন দ্য উইদিন দ্য গলব্লাডার। সো আলট্রাসাউন্ড করে কিন্তু আমি মোটামুটি আমার ডায়াগনোসিসে আসলাম। যদি মিউকোসিল থাকে বলে দিবে হিউজলি ডিস্টেন্ট গলব্লাডার, ওয়াল থিকনেস কমে গেছে, বা নর্মাল থিকনেস, hugely distant gallbladder, there is a stone impacted in the neck of the gallbladder or somewhere, স্টোনের সাইজটাও বলে দিবে। বাট আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যেন পোস্টেরিয়র অ্যাকোস্টিং শ্যাডো আছে এই কথাটা বলে। এটা যদি না বলে তাহলে কিন্তু আমরা স্টোন বলা আমাদের জন্য ডিফিকাল্ট। ইম্পাইমা গলব্লাডার যদি থাকে তাহলে কি হবে, অথবা অ্যাকুইট কলিসিস্টাইটিস। আমরা যদি বলি যে তুমি একটা আল্ট্রাসাউন্ড রিপোর্ট দেখে, আমরা তো প্রথমে পেশেন্টের হিস্ট্রি নিয়েছি, আমরা এক্সামিনেশন করেছি, এখন ইনভেস্টিগেশনে আছি। ইনভেস্টিগেশনে আল্ট্রাসাউন্ড একটা রিপোর্ট দেখে তুমি কি বলতে পারবা যে এটা সিস্টাইটিস আছে কিনা, বা ইম্পাইমা ইম্পাইমা আছে কিনা এটা আমরা বলতে পারবো কিনা? ইয়েস, আল্ট্রাসাউন্ড রিপোর্ট দেখে কিন্তু আমরা বলতে পারি, এবং এটা মনে রাখতে হবে, এটা দরকার। প্রথম কথা কি বলবে আল্ট্রাসাউন্ডতে, যে গলব্লাডার ওয়াল থিকনেস বেড়ে গেছে, যে কারণে কিছুক্ষণ আগে বললাম যে নরমাল থিকনেস কত, নরমাল থিকনেস 2 to 3 মিলিমিটার। এখন যদি সনোলজিস্ট বলে যে গলব্লাডার ওয়াল থিকনেস 5 মিলিমিটার, 6 মিলিমিটার, 7 মিলিমিটার, ইভেন তো 10 মিলিমিটার পর্যন্ত হতে পারে, তাহলে ওয়াল থিকনেস যদি বেড়ে যায় দ্যাট ইন্ডিকেট অ্যাকুইট ইনফেকশন, দ্যাট ইজ ইডিমা ইন দ্য গলব্লাডার ওয়াল। গলব্লাডার কেন থিকনেসটা বেড়ে গেছে, কেন থিকনেসটা বেড়ে গেছে? ডিউ টু ইনফ্লামেটরি কালেকশন অফ ফ্লুইড, দ্যাট ইজ ইডিমা। যেহেতু গলব্লাডারের মধ্যে অ্যাকুইট ইনফেকশন হয়েছে, অ্যাকুইট কলিসিস্টাইটিস আছে, অ্যাকুইট কলিসিস্টাইটিসের কারণে গলব্লাডারে ইনফ্লামেশন হয়েছে, এবং সেখানে ইনফ্লামেটরি ফ্লুইড গুলো ওয়ালের মধ্যে কালেকশন হয়ে আমাদের ওয়াল থিকনেসটা বেড়ে গেছে। এই ওয়াল থিকনেস কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ফর অ্যাকুইট ডায়াগনোসিস ফর অ্যাকুইট কলিসিস্টাইটিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা কথা কি মেনশন করবে, আরেকটা কথা মেনশন করবে যে পেরিকলিসিস্টিক ইডিমা, দ্যাট ইজ যে গলব্লাডারটা যে লিভার বেডের সাথে লাগানো থাকবে, এই লিভার বেডের সহ এখানে ইনফ্লামেটরি ফ্লুইড কালেকশন হবে। ইনফ্লামেটরি ফ্লুইড কালেকশন হয়ে সেখানে ফ্লুইড দেখা যাবে, এটাকে বলা হয় পেরিকলিসিস্টিক ফ্লুইড কালেকশন। তাহলে যদি সনোলজিস্ট এরকম কিছু মেনশন করে আমাদের, যে গলব্লাডার ওয়াল থিকনেস বেড়ে গেছে, ইট ইজ 5-6 মিলিমিটার, দেয়ার ইজ পেরিকলিসিস্টিক ইডিমা, দেয়ার ইজ ডিস্টেন্ডেড গলব্লাডার, তাহলে পরে কিন্তু আমরা ধরে নিতে পারি দিস ইজ পলিসিস্টাইটিস, মেবি ডিউ টু স্টোন অর নট। যদি স্টোন দিয়ে কলিসিস্টাইটিস হয় সেটাকে আমরা বলে থাকি ক্যালকুলাস কলিসিস্টাইটিস। যদি স্টোন ছাড়া কলিসিস্টাইটিস হয় সেটাকে আমরা বলে থাকি অ্যাক্যালকুলাস কলিসিস্টাইটিস। তো এত আমাদের এই অ্যাক্যালকুলাস কলিসিস্টাইটিস নিয়ে অনেক কথা, এত বেশি না জানলেও চলবে। তোমরা একটু মনে রাখার বিষয় যেটা, সেটা হচ্ছে যে কলিসিস্টাইটিস স্টোন দিয়েও হতে পারে, স্টোন ছাড়াও হতে পারে। যদি স্টোন ছাড়া কলিসিস্টাইটিস হয় সেটাকে আমরা বলে থাকি অ্যাক্যালকুলাস কলিসিস্টাইটিস, আর যদি স্টোন দিয়ে কলিসিস্টাইটিস হয় সেটাকে বলে থাকি ক্যালকুলাস কলিসিস্টাইটিস। ক্যালকুলাস কলিসিস্টাইটিস ইজ মোর কমন, ভেরি ভেরি কমন ডিজিজ। তাহলে এখানে আমরা দেখলাম যে আল্ট্রাসাউন্ড আমাকে কিভাবে হেল্প করলো। একটা রিপোর্টে বললো যে দেয়ার ইজ ডিস্টেন্ডেড গলব্লাডার, wall thickness normal, there is some ecogenic structure within the gallbladder that creates posterior acoustic shadow, তাহলে আমরা ধরে নেব this is mucocele or simple polylithiasis, there is no acute infection. আবার যদি sonologist বলে there is distended gallbladder, thick wall gallbladder, pericholecystic edema, there is ecogenic structure within the gallbladder lumen that shows posterior acoustic shadow, তাহলে আমরা ধরে নেব অ্যাকুইট কলিসিস্টাইটিস। যদি ওর সাইজ অনেক বড় থাকে তাহলে ইম্পাইমা অফ দ্য গলব্লাডার।
আর কোন ইনভেস্টিগেশন আমাকে অ্যাকুইট কিনা এটাকে ফেভার করতে পারে, ইম্পাইমা কিনা এটা ফেভার করতে পারে? যদি আমি একটা কমপ্লিট ব্লাড কাউন্ট করে থাকি, সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট, কমপ্লিট ব্লাড কাউন্ট করলে যদি আমাদের নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস থাকে, নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস, তাহলে পরে আমরা আমাদের ডায়াগনোসিস যাবে ইন ফেভার অফ ইম্পাইমা গলব্লাডার, বাট নট মিউকোসিল। মিউকোসিলে কি নিউট্রোফিল লিউকোসাইটিস হওয়ার কথা? নো, বিকজ দিস ইজ ক্রনিক ডিজিজ, but lymphoma gallbladder acute infection, so there will be neutrophilic leukocytosis. এই দুইটা ইনভেস্টিগেশন করে আমরা মোটামুটি আমাদের ডায়াগনোসিসে চলে আসতে পারবো যে কোলিলিথিয়াসিস বা অ্যাকুইট কোলিসিস্টাইটিস, ক্রনিক কোলিসিস্টাইটিস, ইম্পাইমা গলব্লাডার, যাই কিছু হোক না কেন, এই দুইটা ইনভেস্টিগেশন দিয়ে আমাদের মোস্ট অফ দ্য কেস আমরা ডায়াগনোসিস করে ফেলতে পারি। যদি কোনো কারণে আল্ট্রাসাউন্ডে ভালো তথ্য দিতে না পারে, ডায়াগনোসিসে প্রবলেম হয়, তাহলে নেক্সট যে ইনভেস্টিগেশনটা আমরা করে থাকি সেটাকে বলে থাকি এমআরসিপি, ম্যাগনেটিক রেজোনেন্স কোলাঞ্জিও প্যানক্রিয়াটোগ্রাফি। এটা আসলে তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট কিছু না, বাট এখন তো অনেক অ্যাডভান্স আমাদের খুব এমআরসিপিটা ব্যবহার করা হয়। হেপাটোবিলিয়ারি সিস্টেম, হেপাটোবিলিয়ারি সিস্টেমের ডিজিজ ডায়াগনোসিস করার জন্য এমআরসিপি হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন নাওয়াডেজ। মনে রাখো যে হেপাটোবিলিয়ারি সিস্টেম, হেপাটোবিলিয়ারিয়ান প্যানক্রিয়াটিক সিস্টেম, এটাকে ডায়াগনোসিস করার জন্য নাওয়াডেজ গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন এমআরসিপি। ইট ইজ কোয়াইটলি এক্সপেন্সিভ, 7-8,000 টাকা বা তার থেকে বেশি লাগে। আমাদের এটা করার প্রয়োজন হয় না। যদি কোনো ডায়াগনোসিসে কোনো কনফিউশন থাকে, আল্ট্রাসাউন্ড করে আমরা ভালো ক্লু যদি না পাই, সেই ক্ষেত্রে এমআরসিপি করে থাকি, বাট আল্ট্রাসাউন্ড ইজ দ্য স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন ফর ডায়াগনোসিস অফ গলস্টোন ডিজিজ। আমার মনে হয় যে তোমরা বুঝতে পারছো। এখন আমাদের আসবে যে ট্রিটমেন্ট অপশন। ট্রিটমেন্ট অপশন, ট্রিটমেন্ট অপশনের আসলে আমাদেরকে ভাগ করে বলতে হবে। আমরা যদি সিম্পল গলস্টোন ডিজিজ যদি বলি, জাস্ট কোলিলিথিয়াসিস, ক্রনিক কোলিসিস্টাইটিস, ক্রনিক ক্যালকুলাস কোলিসিস্টাইটিস, অপশন কি? গলব্লাডার ডিজিজ যদি স্টোন ডিজিজ থাকে, তাহলে তার ট্রিটমেন্টের অপশন একটাই, সার্জারি। আমাদের কাছে কিন্তু কোনো মেডিসিন তেমন কিছু নাই যে মেডিসিন গুলো দিয়ে স্টোন দূর করতে পারে। বাট সামটাইমস স্টোন যদি অনেক ছোট ছোট স্টোন থাকে, খুব ছোট ছোট স্টোন থাকে, যে স্টোনটা সিস্টিক ডাক্ট দিয়ে পাস করতে পারে, সেই ক্ষেত্রে হয়তোবা ছোট স্টোন গলব্লাডার থেকে সিস্টিক ডাক্ট দিয়ে পাস করে কমন বাইল ডাক্টে যাবে এবং সেখান থেকে অ্যাম্পুল অফ দ্য ভেটার দিয়ে বের হয়ে যেতে পারে। বাট খুব ছোট ছোট স্টোন যদি থাকে, এটা যদি হয় তাহলে ভালো, ন্যাচারাল কিওর। যদি না হয় তাহলে পরে কোনো মেডিসিন কিন্তু নাই যে মেডিসিন গুলো দিয়ে আমরা গলস্টোনটাকে দূর করতে পারবো। তাহলে ট্রিটমেন্ট অপশন সার্জারি। উই হ্যাভ টু রিমুভ দ্য গলব্লাডার সার্জিক্যালি। কিভাবে আমরা অপারেশন গুলো করে থাকি? অপারেশনের দুইটা মেথড। একটা widely used nowadays, that is laparoscopic cholecystectomy. ল্যাপারোস্কোপিক কলিসিস্টেক্টমিকে আমরা বলে থাকি যে গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট ফর কোলিলিথিয়াসিস, গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট। আগে যেটা করা হতো, এখনো মাঝে মধ্যে হয়তো আমাদের করতে হয় ওপেন কলিসিস্টেক্টমি। তো মেথড দুইটা আমি বললাম, একটা হচ্ছে যে ল্যাপারোস্কোপিক কলিসিস্টেক্টমি, আর একটা হচ্ছে ওপেন cholecystectomy, but nowadays we prefer laparoscopic cholecystectomy. আমরা পরীক্ষায় জিজ্ঞাসা করে থাকি, তোমরা কি অপারেশন থিয়েটারে গিয়েছো? তোমরা কি গলব্লাডার অপারেশন দেখেছো? বেশি সবাই তো বলবে হ্যাঁ, কেউ তো না বলবে না, বলার কথা না। আমরাও বলি যে কখনো না বলে না। নেক্সট কোশ্চেন পড়ে থাকে যে কি অ্যানেস্থেসিয়া দিয়ে গলব্লাডারের অপারেশন করা হয়? পলিসিস্টেক্টমির সময় আমরা কি অ্যানেস্থেসিয়া ইউজ করে থাকি? হরিবল অ্যান্সার পাওয়া যায়, কেউ বলে স্পাইনাল, কেউ বলে জেনারেল অ্যানেস্থেসিয়া। তো
গলব্লাডার অপারেশন আমাদের নেভার এভার বাই স্পাইনাল অ্যানেস্থেসিয়া। দেয়ার ইজ নো ইন্ডিকেশন অফ স্পাইনাল অ্যানেস্থেসিয়া ফর পলিসিস্টেক্টমি। আমরা জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে থাকি এবং জেনারেল অ্যানেস্থেসিয়া উইথ ইনটিউবেশন, টিউব দেওয়া হয়, এন্ডোট্রাকিয়াল টিউব দেওয়া হয়, এন্ডোট্রাকিয়াল টিউব দিয়ে ইনটিউবেশন করে অ্যানেস্থেসিয়া দেওয়া হয়। এটা অ্যানেস্থেসিয়ার একটা ভাগ আছে। জেনারেল অ্যানেস্থেসিয়া দুই ভাবে দেওয়া যায়, উইদাউট এন্ডোট্রাকিয়াল টিউব, উইথ এন্ডোট্রাকিয়াল টিউব। তো এটা পরে আলোচনার বিষয়। আমরা যেটা করে থাকবো জেনারেল অ্যানেস্থেসিয়া উইথ এন্ডোট্রাকিয়াল টিউব। এছাড়া কিন্তু আমরা গলব্লাডার অপারেশন করতে পারি না। আমাদের কোশ্চেন থাকে যে ল্যাপারোস্কোপিক কলিসিস্টেক্টমি ভালো নাকি ওপেন কলিসিস্টেক্টমি ভালো। যেহেতু আমি বলেই ফেলেছি দিস ইজ গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট, সো ল্যাপারোস্কোপিক কলিসিস্টেক্টমিতে ভালো। কেন ভালো, সুবিধাগুলো কি কি, এগুলো মেনশন করতে হবে। সুবিধা, প্রথম সুবিধা কি? প্রথম সুবিধা হচ্ছে যে লেস হসপিটাল স্টে অ্যান্ড আর্লি রিটার্ন টু ওয়ার্ক। ভেরি ইম্পর্টেন্ট। যখন ল্যাপারোস্কোপি যখন ইনভেনশন হয়েছিল, তাদের কিন্তু একটা মাথার একটা পয়েন্ট ছিল যে কত দ্রুত পেশেন্টকে হাসপাতাল থেকে রিলিজ করা যাবে, কত দ্রুত পেশেন্ট কাজ যেতে পারবে। যত দ্রুত সে তার ওয়ার্কিং প্লেসে যেতে পারবে তত সে তার ইকোনমিটা স্টেবল থাকবে। একটা পেশেন্ট যদি ওপেন কলিসিস্টেমি করি তাহলে হসপিটালে 7 দিন, 8 দিন, 10 দিন থাকতে হয়, তার বড় একটা উন্ড থাকে। ল্যাপারোস্কোপি কলিসিস্টেমি করলে আমরা পেশেন্টকে 1 দিন, 2 দিন, এখন আমরা অনেক ক্ষেত্রে ডে কেস ল্যাপারোস্কোপি করে থাকি, সকালে অপারেশন করে থাকি, 24 আওয়ার্স এর মধ্যে কিন্তু পেশেন্টকে ছেড়ে দেওয়া যায়। বিফোর 24 আওয়ার্স বা 20 ঘন্টা, 22 ঘন্টার মধ্যে পেশেন্টকে কিন্তু ছেড়ে দেওয়া যায় এবং পেশেন্ট খুব আর্লি রিটার্ন টু ওয়ার্ক। মিনিমাম উন্ড, উন্ড হয় খুব কম, আমি পরে বলছি। 4টা পোর্ট, 3টা বা 4টা পোর্ট করে থাকি আমরা। মিনিমাম উন্ড, লেস চান্স অফ উন্ড ইনফেকশন এবং কসমেটিক্যাল পারপোজ ও বটে। তো এগুলা হচ্ছে আমার ল্যাপারোস্কোপির সুবিধা। লেস হসপিটাল স্টে, আর্লি রিটার্ন টু ওয়ার্ক, লেস উন্ড, লেস পেইন। আর ওপেন কলিসিস্টেক্টমি যেটা, সেটাতে হচ্ছে তোমার জাস্ট উল্টা। আমাদের অনেক দিন উন্ড, অনেক বড় একটা উন্ড থাকে, চান্স অফ উন্ড ইনফেকশন, পেশেন্টের হসপিটাল স্টে অনেক বেশি, পেশেন্টের কর্মক্ষেত্রে ফিরে যেতে তার অনেক বেশি সময় লাগে। এসব কিছু বিবেচনা করে আমরা বলে থাকি যে ল্যাপারোস্কোপিটা আমাদের জন্য ভালো, গোল্ড স্ট্যান্ডার্ড। আমরা কিছু প্রশ্ন করে থাকি ল্যাপারোস্কোপির ক্ষেত্রে যে কয়টা পোর্ট করা হয়। ল্যাপারোস্কোপিক কলিসিস্টেমির ক্ষেত্রে ইউজুয়ালি কয়টা পোর্ট করে থাকি? আমরা ইউজুয়ালি 4টা পোর্ট করে থাকি। কোনটা, কোন পোর্টটা কোথায় করা হয়, ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষায় কিন্তু আমরা এগুলো এখন জিজ্ঞাসা করি। বিশেষ কিছু না, পোর্ট গুলা কোনটা কোথায় থাকে। আমরা 2টা 10 মিলিমিটার পোর্ট করি, 2টা 5 মিলিমিটার পোর্ট করি। মাথায় রাখতে হবে 2টা 10 মিলিমিটার পোর্ট আর 2টা 5 মিলিমিটার পোর্ট। 10 মিলিমিটার 2টা পোর্ট, একটা হচ্ছে আম্বলিকাস আর সুপ্রা আম্বলিকাস আর ইনফ্রা আম্বলিকাস। এটা বিভিন্নভাবে বিভিন্ন সার্জন দিয়ে থাকে। আমরা সাধারণত সুপ্রা আম্বলিকাল পছন্দ করি, সুপ্রা আম্বলিকাল অথবা ইনফ্রা আম্বলিকাল, সামটাইমস থ্রু আম্বলিকাস। থ্রু আম্বলিকাস আমরা যেতে চাই না, খুব কম। তাহলে সুপ্রা আম্বলিকাল আর ইনফ্রা আম্বলিকাল একটা পোর্ট করে থেকে 10 মিলিমিটার, দিস ইজ ফার্স্ট পোর্ট। সেকেন্ড পোর্ট করে 10 মিলিমিটার আরেকটা পোর্ট করা হয় এপিগ্যাস্ট্রিক রিজিয়ন। 10 মিলিমিটার আরেকটা পোর্ট করা হয় এপিগ্যাস্ট্রিক রিজিয়ন। 5 মিলিমিটারে 2টা পোর্ট করা হয়, একটা তোমার রাইট লাম্বার রিজনে, আরেকটা করা হয় রাইট হাইপোকন্ড্রিয়াক রিজনে, মিড ক্লাভিকুলার লাইন বরাবর এখানে করা হয়। তাহলে এই 4টা পোর্ট করে থাকি। 10 মিলিমিটার পোর্ট 2টা, সুপ্রা ইনফ্রাম্বলিকাল একটা, এপিগ্যাস্ট্রিকের জন্য একটা। 5 মিলিমিটার 2টা, একটা রাইট হাইপোকন্ড্রিয়াক রিজন আর একটা রাইট লাম্বার রিজন। কি করা হয়, ছোট্ট ছোট্ট কতগুলো প্রশ্ন করা হয় যে প্রথম পোর্ট কোনটা। প্রথম পোর্ট হচ্ছে আম্বলিকাল পোর্ট। আম্বলিকাল পোর্ট করে প্রথমে কি করা হয়? ছোট্ট প্রশ্ন, এগুলো জিজ্ঞেস করে আমরা পরীক্ষায় অ্যান্সার করতে হবে। ছোট্ট প্রশ্ন যে প্রথমে কি করা হয়। প্রথমে অ্যাবডোমেনের মধ্যে 10 মিলিমিটার পোর্ট করার পরে এই পোর্ট দিয়ে একটা গ্যাস দেওয়া হয়।
গ্যাস দিয়ে কি করা হয়? নিউমোপেরিটোনিয়াম করা হয়। ভেরি ইম্পর্ট্যান্ট। নিউমোপেরিটোনিয়াম ইজ দ্য ফার্স্ট স্টেপ। নিউমোপেরিটোনিয়াম করা হয়। আমরা জিজ্ঞাসা করে থাকি যে তোমরা ওটিতে গিয়েছিলে কিনা, এগুলো জানো কিনা, কি গ্যাস দিয়ে নিউমোপেরিটোনিয়ামটা করা হয়, কি গ্যাস ইন্ট্রোডিউস করা হয় থ্রু দা 10 মিলিমিটার পোর্ট? অ্যান্সার শুড বি কার্বন ডাইঅক্সাইড। আমরা কার্বন ডাইঅক্সাইড ইউজ করে থাকি। যদি বলে থাকি অক্সিজেন ইউজ করা যাবে না, নো, অক্সিজেন ইউজ করা যাবে না, বিকজ আমরা যখন সার্জারি করি সেখানে ডায়াথার্মি করে থাকি, ফায়ার করে থাকি। অক্সিজেন যদি ভেতরে দেই তাহলে কি হবে? অক্সিজেনটা এক্সপ্লোরেশন হয়ে যাবে, পেশেন্ট উইল ডাই। সো আমরা যে গ্যাসটা ইউজ করে থাকি সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। মনে রাখতে হবে, সবসময় মনে রাখবা কার্বন ডাইঅক্সাইড। এই 10 মিলিমিটার পোর্ট দিয়ে আর কি করা হয়? 10 মিলিমিটার পোর্ট দিয়ে আরেকটা হচ্ছে যে টেলিস্কোপটা ইন্ট্রোডিউস করা হয়। টেলিস্কোপটা ইন্ট্রোডিউস করে আমরা অ্যাবডোমেনের মধ্যে সবকিছু দেখতে পাই, যেটা মনিটরে আমরা দেখতে পাই। টেলিস্কোপটা অ্যাবডোমেনের মধ্যে ইন্ট্রোডিউস করা হয় এবং মনিটরে বিস্তারিত দেখতে পাই। তাহলে কি বললাম যে আম্বিলিকাল পোর্ট দিয়ে প্রথমে নিউমোপ্রোটিনিয়াম করলাম বাই কার্বন ডাইঅক্সাইড গ্যাস, তারপর টেলিস্কোপ দিলাম। টেলিস্কোপ দেওয়ার পরে আর তিনটা পোর্ট থাকলো। এপিগ্যাস্ট্রিক পোর্ট। এপিগ্যাস্ট্রিক পোর্ট হচ্ছে সার্জনের রাইট ওয়ার্কিং হ্যান্ড। রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়নে যে পোর্টটা থাকে সেটা হচ্ছে সার্জনের লেফট ওয়ার্কিং হ্যান্ড। এন্ড রাইট লাম্বার রিজিয়নে যে পোর্টটা থাকে সেটাকে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ফান্ডাস, গলব্লাডার ফান্ডাসটা ধরে থাকে। ওই পোর্টটা দিয়ে এটা অ্যাসিস্ট্যান্টের ফরসেপ থাকে, ফান্ডাস হোল্ডার বলে থাকি, সে ফান্ডাস হোল্ডার দিয়ে সে ফান্ডাসটা ধরে থাকে। চারটা পোর্টের কাজ কি এটা সংক্ষেপে বললাম, আর একটু বলি। আম্বিলিকাল পোর্ট দিয়ে নিউমোপ্রোটিনিয়াম করা হবে, তারপর টেলিস্কোপ ইন্ট্রোডিউস করা হবে। রাইট এপিগ্যাস্ট্রিক রিজন যে পোর্টটা থাকবে সেটা হচ্ছে আমাদের সার্জনের রাইট ওয়ার্কিং হ্যান্ড। রাইট হাইপোকন্ড্রিয়াক রিজনে যে পোর্টটা থাকবে সেটা হচ্ছে সার্জনের লেফট ওয়ার্কিং হ্যান্ড। এন্ড রাইট লাম্বার রিজনে যে 5 মিলিমিটার পোর্ট থাকবে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট, তার কাজ হচ্ছে ফান্ডাস হোল্ড করা, ফান্ডাসটাকে ট্রাকশন দেওয়া। ওকে, তাহলে আরো আরো অনেক প্রশ্ন, একবারে সব আমরা আসলে ক্লিয়ার করতে পারবো না। যদি পরে কখনো তোমাদের সাথে আবার কথা হয় তাহলে আমরা আলোচনা করব। আর ওপেন কলেসিস্টেক্টমির ক্ষেত্রে যেটা খুব সহজ, আমরা কমন প্রশ্ন জিজ্ঞেস করে থাকি যে কি ইনসিশন দেওয়া হয়, কোথায় ইনসিশন দেওয়া হয়। মনে রাখতে হবে এটা ককার্স ইনসিশন বা রাইট সাবকোস্টাল ইনসিশন। কমন, খুব কমনলি যেটা দিয়ে থাকি, যেটা আমরা অপারেশনের জন্য খুব কমনলি ইউজ করে থাকি সেটা হচ্ছে রাইট সাবকোস্টাল ইনসিশন বা ককার্স ইনসিশন। কোথা থেকে কোন পর্যন্ত দেওয়া হয় এটা আমরা একটু পরীক্ষায় জিজ্ঞাসা করে থাকি। ইনসিশনটা হচ্ছে টু ফিঙ্গার from the right costal margin, beneath, two finger beneath from the right costal margin, start from the midline। হ্যাঁ, মিডলাইন থেকে স্টার্ট হবে এবং ল্যাটারালি আপ টু 15 সেন্টিমিটার পর্যন্ত এক্সটেনশন করে থাকি আমরা। কতটুকু এক্স্যাক্টলি বলা যাবে না, বিভিন্ন পেশেন্টের ক্ষেত্রে বিভিন্ন রকম ইনসিশন দিয়ে থাকি। তাহলে আমাদের মোটামুটি কথা যে এটা টু ফিঙ্গার বিনেথ দ্য রাইট কোস্টাল মার্জিন, start medially from the midline and laterally extended maybe up to 15 centimeter or more। এই ওপেন কলেসিস্টেমির ক্ষেত্রে আমরা এই ইনসিশনটা দিয়ে থাকি। এরপর আরো বিভিন্ন রকমের কথাবার্তা গুলো চলে আসবে। অনেক প্রশ্ন রিলেটেড থাকে। তাহলে মোটামুটি আমরা দেখো গলব্লাডারের সম্পর্কে যদি যতটুকু বললাম, একটা ভাইবা রিলেটেড যতগুলো কথাবার্তা গুলো আছে, লং কেস অস্পিতে আমরা যে সমস্ত প্রশ্নগুলো জিজ্ঞাসা করে থাকি, আমার মনে হয় যে অলমোস্ট আমি কভার করেছি। তোমরা তো অনেকগুলো ক্লাস করেছো, বিভিন্ন স্যারদের ক্লাস করেছো, সবকিছু ওরিয়েন্টেড তোমাদের। আহ, আমি খুব অল্প সময়ের মধ্যে বোধহয় বেশি কিছু বলে ফেললাম। এগুলো তো একটা দুইটা ক্লাসের ব্যাপার না, ধীরে ধীরে এগুলো আগাতে হয়। তো আমি একটু সামারাইজ করি। প্রথমে আমরা গলস্টোন ডিজিজ নিয়ে কথা বলেছি। গলস্টোনের টাইপ গুলা কি কি, এগুলা দেখে আমরা কিভাবে চিনবো।
কোলেস্টেরল স্টোনের সাথে ইউরিনারি ব্লাডার স্টোনের কোনো কনফিউশন আছে কিনা সেটা আমরা কিভাবে ক্লিয়ার করব। কোলেস্টেরল যদি থেকে থাকে তাহলে তাদের এই পেশেন্ট গুলোর কি কি কমপ্লিকেশন হতে পারে, ভাইবার কোশ্চেন গুলা কি কি কমপ্লিকেশন হতে পারে। কমপ্লিকেশন গুলো আমরা বলেছি যে উইদিন দ্য গলব্লাডার, আউটসাইড অফ দ্য গলব্লাডার এর ভাগ করে বলবা। অ্যাকুইট কোলিসিস্টাইটিস এন্ড দেয়ার সিকুইলি, ক্রনিক কোলিসিস্টাইটিস এন্ড দেয়ার সিকুইলি, তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। আমাদের যদি অস্পিতে স্পেসিমেন থাকে যে মিউকোসিল এবং ইম্পাইমা আমরা কিভাবে চিনতে পারবো। প্যাথোফিজিওলজি অফ মিউকোসিল গলব্লাডার এন্ড ইম্পাইমা গলব্লাডার, যদি কোনো পেশেন্টের মিউকোসিল বা ইম্পাইমা গলব্লাডার থেকে থাকে দুইটা পেশেন্টের ক্ষেত্রে আমরা কিভাবে ক্লিনিক্যালি ডিফারেন্সিয়েট করতে পারবো। কি কি ইনভেস্টিগেশন আমাদেরকে ডায়াগনোসিসে আমাদেরকে হেল্প করবে। শুধু ডায়াগনোসিসের জন্য বলেছি, অন্য কোনো ইনভেস্টিগেশন কিন্তু আজকে আমি বলি নাই। ইনভেস্টিগেশন করে যখন ডায়াগনোসিসে আসবো তখন আমরা চিকিৎসার কি চিকিৎসা দিব। ইন কেস অফ অ্যাকুইট ক্রনিক কোলিসিস্টাইটিস বা মিউকোসিল আমরা বলেছি যে সার্জারি ইজ দ্য বেস্ট অপশন। সার্জারি করতে হবে, অন্য কোনো অপশন নাই। সার্জারির মধ্যে আমরা বলেছি যে ল্যাপারোস্কোপি কোলিসিস্টেক্টমি এন্ড ওপেন কোলিসিস্টেক্টমি। একটু কথা বলি নাই, যদি ইম্পাইমা গলব্লাডার হয় বা অ্যাকুইট কোলিসিস্টাইটিস হয় সেই ক্ষেত্রে ট্রিটমেন্টে কি হবে। আমি যেহেতু সার্জারির কথা আগে বলেছি এই জন্য একটু পরে বললাম এটা। অ্যাকুইট কোলিসিস্টাইটিস যদি হয় আমরা সাধারণত ইমার্জেন্সি অপারেশন করতে পারি যদি উইদিন 24 আওয়ার্স, 48 আওয়ার্স বা 72 আওয়ার্স এর মধ্যে আসে। 48 ঘন্টা বা 72 ঘন্টার মধ্যে যদি আসে তাহলে পরে আমরা হয়তো কোলিসিস্টেমি করতে পারি। বাট যদি ইম্পাইমা হয়ে যায় তাহলে আমরা ট্রাই করি যে অ্যাকুইট কোলিসিস্টাইটিস এটা কনজারভেটিভ ম্যানেজমেন্ট দেওয়ার জন্য। কনজারভেটিভ দ্যাট ইজ অষ্টম শ্রেণীর রেজিম তোমরা আগে পড়েছো যে এনপিও রাখতে হবে, পেশেন্টকে না খাওয়ায় রাখতে হবে, পেশেন্টকে আইভি ফ্লুইড দিতে হবে, প্রয়োজনে এনজি টিউব, ন্যাজোগ্যাস্ট্রিক টিউব দিতে হবে, অ্যান্টিবায়োটিক দিতে হবে, পেইন কিলার দিতে হবে। এগুলো দিলে দেখা যায় 3, 4, 5 দিনের মধ্যে পেশেন্টের যখন অবস্থার উন্নতি হয় তখন আমরা পরে খাদ্য খাবার দেই, মুখে ওষুধ খেতে দেই এবং পেশেন্টকে অ্যাডভাইস করি যে আপনি ভালো যখন হয়ে যাচ্ছেন, ভালো হয়ে যান, আপনি বাসায় চলে যান, আমাদের সাথে 6 সপ্তাহ পরে যোগাযোগ করেন, তখন আমরা আপনাকে ডেফিনেটলি ট্রিটমেন্টে যাব। Definite treatment that is cholecystectomy. So ইম্পাইমা গলব্লাডার বা অ্যাকুইট কোলিসিস্টাইটিস যদি আফটার 48 আওয়ার্স বা 72 আওয়ার্স আসে তাহলে পরে আমরা সাধারণত ওই ফার্স্ট সেটিং এ অপারেশনে যাই না, পেশেন্টকে আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট দেই। এই সমস্ত ভাবে রিসাসিটেশন করি। কনজারভেটিভ ট্রিটমেন্ট দেওয়ার পরে পেশেন্ট যখন মোটামুটি ভালো অবস্থার দিকে যায় 5, 7 দিন পরে পেশেন্টকে আমরা বাড়ি পাঠিয়ে দিই এবং আমাদের প্ল্যান থেকে ইন্টারভাল কোলিসিস্টেক্টমি, এই টার্মটা মনে রাখতে হবে। আমরা জিজ্ঞাসা করে থাকি ইন্টারভাল কোলিসিস্টেক্টমি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সাধারণত আমরা করে থাকি আফটার 6 উইকস, কখনো কখনো এটা 8 সপ্তাহ 12 সপ্তাহ পর্যন্ত লাগতে পারে, তার আগে অ্যাকুইট ইনফেকশন রিজলিউশন নাও হতে পারে। ইউজুয়ালি আমরা অ্যাকুইট কোলিসিস্টাইটিস যদি থাকে তাহলে আফটার 6 উইকস অপারেশনটা করে থাকি। তো ঠিক আছে, থ্যাংক ইউ। তোমরা কে কতটুকু শুনেছো বা বুঝেছো আমি জানি না। প্রথম দিন এই গ্রুপের সাথে আজকে একটা ক্লাস নিলাম, তোমাদের সাথে অনেকের সাথে হয়তো নতুন করে একটা পরিচয় আহ, হলো আমার তরফ থেকে। তোমাদের তরফ থেকে কোনো রেসপন্স তো বোঝার আমার উপায় নেই। আহ, বলতে গেলে যে শুধু আমার কথাগুলো বলে গেলাম, তোমরা তো শুনেছো কিনা বুঝেছো কিনা কোনো কিছু জানলাম না। জানতে পারলে ভালো লাগতো। তো ঠিক আছে, আবার যদি ভবিষ্যতে কখনো দেখা হয় নেক্সট কিছু একটা আলাপ করবো। থ্যাংক ইউ।